ইসলামী জনতা অপশাসন, দুর্নীতির দুঃশাসন, গণতন্ত্র হত্যার প্রতিবাদ জানিয়েছে, ভোটাধিকারের জন্য লড়াই করেছে, সংগ্রাম করতে গিয়ে জেল কেটেছে, হত্যা, গুম, খুন, রাহাজানি, বন্দী, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু তারা ভয় ভীতির কারণে সংগ্রামের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই। 2008 সালে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের শাসন ক্ষমতায় এসেছিল এমন একটি ফ্যাসিবাদী শক্তি, যাদের জন্মের ইতিহাসেই ফ্যাসিবাদ, যাদের উত্থান হয়েছে ফ্যাসিবাদের মাধ্যমে, যাদের রাজনীতি ফ্যাসিবাদের ভিত্তিতে, প্রতিপক্ষকে দমন করাই তাদের রাজনীতির মূলনীতি। প্রতি ক্ষেত্রেই তারা সন্ত্রাস, নৈরাজ্য, গুম, খুন, অপহরণ এবং মানুষের জীবনকে বন্দিশালায় আবদ্ধ করে রেখে সেই 1949 সাল থেকে 2024 সাল 5ই আগস্ট পর্যন্ত যেই পর্বে যখনই সুযোগ পেয়েছে এই ইতিহাসের পুনরাবৃত্তি তারাই ঘটিয়েছে। আওয়ামী লীগ কখনো জনজীবন, নাগরিক অধিকার, মানুষের স্বাধীনতা এবং গণতন্ত্র, জনস্বার্থে রাজনীতি করে নাই। ছলে বর্ষণে প্রসাদ ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা নিয়ে ক্ষমতা দখল করাই ছিল তার রাজনীতির অপকৌশল। আমরা জানি এই দলটির উত্থান কিভাবে হয়েছে, জন্ম কিভাবে হয়েছে। বাংলাদেশের মাটি মানুষ, এদেশের মানুষের আদর্শ জাতি সত্তা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য লালনের উদ্দেশ্যে সুখী সমৃদ্ধশালী সমাজ কায়েমের জন্য আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় নাই। বাংলাদেশ যখন ব্রিটিশ বিরোধী দীর্ঘ সংগ্রামের পথ ধরে 47 সালে স্বাধীন হয়, সেই স্বাধীনতার সুফলকে ধ্বংস এবং নস্যাৎ করার উদ্দেশ্যে ভারতীয় ডক্ট্রিন, নেহরু ডক্ট্রিনের ভিত্তিতে আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগের জন্ম হয়েছিল সদ্য স্বাধীনতা প্রাপ্ত নবগঠিত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের পাকিস্তান নামক রাষ্ট্র থেকে ব্যর্থ করার উদ্দেশ্যে। এই ষড়যন্ত্র হয়েছিল কংগ্রেসের সাধারণ অধিবেশনে। জওহরলাল নেহরু সেদিন বলেছিল যে আবেগ উচ্ছ্বাসের ভিত্তিতে পাকিস্তান নামক মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রটি হয়েছে, এই আবেগ উচ্ছ্বাস নিঃশেষ হবে, আবার আমরা অখণ্ড ভারত গঠন করব, রাম রাজ্য কায়েম হবে উপমহাদেশে, সেই ঘোষণা তারা দিয়েছিল। সেই দর্শন বাস্তবায়নের জন্য মূলত 1949 সালে মৌলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল। আর তারা যে স্বপ্ন নিয়ে কাজ করেছে, সফলভাবে একটি কাজ করেছে। তৎকালীন পাকিস্তানের শাসক গোষ্ঠীকে ব্যর্থ করতে তারা সক্ষম হয়েছে এদেশে অস্থিতিশীলতা ষড়যন্ত্রের মধ্য দিয়ে। কিন্তু সে অলিক স্বপ্ন তাদের বাস্তবায়ন হয় নাই। 1971 সালে তাদের মদদ এবং পৃষ্ঠপোষকতায় এই দেশ স্বাধীন করেছিল, স্বাধীন হয়েছিল।
তাদের উদ্দেশ্য ছিল এটা ভারতের সাথে আবার মিলিত হয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে। কিন্তু দেশের জনগণ তাদের অলিক স্বপ্ন ব্যক্ত করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছিল সেদিন। অর্থাৎ মুসলিম লীগের শাসন, দুর্নীতি, কুন্দল, বৈষম্য নানা কারণে ব্যক্ত হয়েছে। সবচেয়ে বড় কারণটি ছিল যে জনগণকে তারা বলেছিল পাকিস্তানের উৎস কি লা ইলাহা ইল্লাল্লাহ, যে জনগণকে বলেছিল পাকিস্তানের সংবিধানকে আল কোরআন, লড়কে লঙ্গে পাকিস্তান, হাম সব মুসলমান। রাষ্ট্র গঠিত হওয়ার পরে যেই কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব পকেটে একটি কোরআন শরীফ ছোট্ট রাখতেন, জনসভার বক্তৃতায় বলতেন এই কোরআনের হবে পাকিস্তানের সংবিধান। 47 সালের 14 আগস্ট দেশ স্বাধীন হলো, তিনি জনগণের প্রতিশ্রুতি সেদিন বলে গিয়েছিলেন। তিনি ছুটে গেলেন ওয়াশিংটনের দিকে, তিনি ছুটে গেলেন ব্রিটেনে। পাকিস্তান নামক রাষ্ট্রের সংবিধান, তার সরকার পদ্ধতি ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম হবে না আমেরিকার প্রেসিডেন্সিয়াল সিস্টেম হবে। এই নিয়ে তিনি তোড়জোড় মুসলিম লীগের টোটাল সংগঠন এবং তার নেতৃত্বে কায়েদে আজম যখন তৎপর হয়ে পড়লেন, এদেশের উলামায়ে কেরাম জামাত ইসলামের নেতৃত্বে, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহর নেতৃত্বে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের 22 দফা ঘোষণা করেছিলেন। পাকিস্তানের শীর্ষস্থানীয় 30 জন আলেম একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিলেন এই 22 দফা। ওনারা স্মরণ করে দিয়েছিলেন যে প্রতিশ্রুতির ভিত্তিতে পাকিস্তান কায়েম হয়ে গেছে, সেই প্রতিশ্রুতি ছিল এই দেশ কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হবে। যেই নেতৃত্ব জাতির সাথে বেঈমানি করে আজ ব্রিটিশ এবং আমেরিকাকে কেবলা বানিয়ে ছড়ে চলছে, জনগণ এই চিন্তাধারা, তৎপরতা, অপতৎপরতাকে প্রত্যাখ্যান করছে, সেই ঘোষণা দিয়ে রাজপথে নেমেছিল। আমি বলতে চাই, যারা এভাবে জাতির সাথে বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তারা কখনো ক্ষমতায় ক্ষণস্থায়ী শাসন ক্ষমতায় থাকলেও জনগণকেও কিছু দিতে পারে নাই, রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে নাই। রাজনৈতিকভাবে তাদেরকে গ্লানির সাথে পরাজয়ের গ্লানি নিয়ে বিদায় নিতে হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে আবার যখন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে, 70-এর নির্বাচনে বলা হয়েছিল, আওয়ামী লীগের ইস্তেহারে এখনো সুলিখিত আছে, ক্ষমতায় গেলে আমরা কোরআন সুন্নাহর বিপরীত কোন আইন করব না। মরহুম শেখ মুজিবুর রহমানের 3.5 বছরের শাসন ক্ষমতায় ইসলামী দলগুলো নিষিদ্ধ করা হয়েছিল। এই দেশে ইসলামের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে রাজনীতি চলবে না। তাহলে তিনি কেন বলেছিলেন 70-এর নির্বাচনে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন না? ধর্মভিত্তিক রাজনীতি, ইসলামী রাজনীতি, এটা মানুষের চিন্তা প্রসূত নয়। কোরআন সুন্নাহর নির্দেশিত নীতি হলো ইসলামী রাজনীতি। আল্লাহ প্রদত্ত বিধানের আলোকে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আনাকিমুদ-দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। এটাই হচ্ছে ইসলামের রাজনীতির ভিত্তি।
যেখানে মানুষের প্রভুত্ব চলবে না, এক আল্লাহর সার্বভৌমত্ব চলবে। ইল হুকমু ইল্লা লিল্লাহ, এটাই হচ্ছে ইসলামী রাজনীতির ভিত্তি। তাহলে যে দেশের মানুষ আল্লাহকে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, আম্বিয়া কেরামের সংগ্রাম এবং তাদের দাওয়ার যে মূলনীতি, তার আলোকে দেশ দেখতে চায়, পরিচালনা করতে চায়, সেই দেশের জনগণকে সেকুলারিজম এবং সমাজতন্ত্রের পরে পরিচালিত করার জন্য সংবিধানের মূলনীতিতে যে 4 মূলনীতি নেওয়া হয়েছিল, সেটা ছিল কোরআন, সুন্নাহ এবং ইসলামের সাথে সংঘর্ষে। সেদিন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ প্রতিষ্ঠার অন্যতম চেতনা ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ন্যায় বিচার, সুশাসন। 3.5 বছরে সুশাসন নয়, দুঃশাসনের কবলে জাতি নিপীড়িত, নির্যাতিত ছিল। গণ হত্যা, নিত্যনৈমিত্তিক ঘটনা ছিল। ব্যাংক ডাকাতি, চুরি, আহতানি, লুটপাট, দুর্নীতি এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে পুকুর চুরির ঘটনা সেই সময় সংঘটিত হয়েছিল। রাষ্ট্র শূন্য করা হয়েছিল করাপশন এবং দুর্নীতির মধ্য দিয়ে। খুনের রাজনীতি তারাই অবর্তন করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 মার্ডার ছাত্রলীগের নেতৃত্ব হয়েছিল। পার্লামেন্টে দাঁড়িয়ে সিরাজ সিদ্দারকে ক্রস ফায়ারে নিঃশেষ করার পরে শেখ মুজিবুর আস্ফালন করে বলেছিলেন, আদি সিরাজ সিদ্দার কোথায়? ক্রস ফায়ার যে আপনারা আজকের দিনে শুনছেন, বিগত সরকারের আমলে সবচাইতে যেটা আতঙ্ক এবং আলোচিত বিষয় ছিল, সেই ক্রস ফায়ারের প্রবর্তক ছিলেন শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের নেতা। সংগ্রামী ভাইয়েরা আমার, রক্ষী বাহিনীর শাসন আমরা জানি, যাদের হাতে 40,000 মুক্তিযোদ্ধা হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগের ইতিহাস আমরা জানি, 25শে জানুয়ারি 74 সালে 25 মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করা হয়েছিল। ইসলামের বিরুদ্ধে এমন কোন পদক্ষেপ নেই সেই সময় তারা নেয় নাই। এই জন্য এই দুঃশাসন, অপশাসন, দুর্নীতি, গণতন্ত্র হত্যা, ইসলাম বিরোধী ভূমিকার কারণে সেদিন আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছিল। 15 আগস্টের অভ্যুত্থানের পর ইন্না লিল্লাহ পড়ার লোক খুঁজে পাওয়া গেল না। প্রিয় বন্ধুরা আমার, সময় কম, ইতিহাস দীর্ঘ। 21 বছর পরে মাথায় পট্টি, হাতে তসবিহ নিয়ে রাবিয়া বসরি সেজে আসলেন শেখ হাসিনা। মনে আছে ছবিটি? একদিকে জায়নামাজে বসে পট্টি বাঁধা এবং তসবিহ হাতে, অপরদিকে আরেকটি পোস্টারে শোভা পেয়েছিল কুকুরের মাথায় টুপি। মনে পড়ে? এই বিশ্বাসঘাতকরা, দ্বিচারিতা, দুমুখী আচরণ, অতীতে জন্মলগ্ন থেকে তাদের ইতিহাস যেমন এমন, আজকের দিনটিকে যদি আওয়ামী লীগ খুঁজে পান, তার নেতৃত্বের চারিত্রিক বিশ্লেষণ, সামাজিক এবং তার শাসন ক্ষমতার বিশ্লেষণে এই চিত্রই বারবার ফুটে উঠবে, এর বাহিরে আর কিছু নেই। আমি একদিন গড়ুয়ার সমাবেশে বলেছিলাম, এই দেশ পলাশির প্রান্তরে যে আমাদের বাংলার পরাজয় হয়েছিল, দুটো কারণে। একটা হলো নেতৃত্ব ছিল বিশ্বাসঘাতক, জনগণ ছিল অবচেতন। সেই ইতিহাসও ব্যাখ্যার সুযোগ নেই। তার পরিণতি হিসাবে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটেছিল। মির্জাফররা
সেদিন ক্ষমতায় এসেছিলেন, সেই ক্ষমতা কতদিন ছিল? যাদেরকে লোভ লালসা দিয়ে ক্ষমতা বসিয়েছে, তার যে মহানায়ক ছিল লর্ড ক্লাইভ, তিনি লিখে গিয়েছেন, এই মীর জাফর ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা বলণ্টিত করেছে। সেই মীর জাফরকে যদি ক্ষমতায় দীর্ঘায়িত করা হয়, তাহলে ইংরেজ শাসনকে বলণ্টিত করতে পারে। সেই ইংরেজদের হাতে আবার তাদের পদানত হতে হয়েছে। এটার নাম হলো ইতিহাস। বড় নির্মম শিকার হয়েছিল তারা। আর এই বাংলাদেশেও যারা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আবার বাংলাদেশকে একাকার করার জন্য বিশ্বাসঘাতক লেনদেবদের ভূমিকায় শেখ হাসিনা অবতীর্ণ হয়েছিলেন, যিনি নিজেই স্বীকারোক্তি দিয়ে গেছেন, ভারতের মনে রাখতে হবে, আমি যা দিয়েছি তা অতীতে কেউ দেয়নি, সবচেয়ে আমি বেশি দিয়েছি। আমার বন্ধু সাংবাদিকরা বলেছিলেন প্রশ্ন করে, তাহলে আপনি কিছু নেন নাই? তাহলে আপনি কিছু নেবেন না? বলেন, আমি তো নেয়ার জন্য দিই নাই। জাতির বড় দুর্ভাগ্য, এমন বিশ্বাসঘাতকরাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বার্থ বিলীন করে দিয়ে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য রাষ্ট্র ক্ষমতায় বসেছিল। তবে পলাশী প্রান্তরের ইতিহাস, বাংলাদেশের আগস্ট বিপ্লবের ইতিহাস ভিন্ন রেখায় প্রবাহিত হয়েছে। সেদিন নেতৃত্ব বিশ্বাসঘাতক ছিল এবং জনগণ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। লর্ড ক্লাইভ এটাও বলেছে যে হাজারো জনতা রাস্তায় দাঁড়িয়ে উল্লাস করেছিল, নবাবের পতন হয়েছে, ব্রিটিশ স্বল্প সংখ্যক সৈন্যরা যন্ত্র এগিয়ে যাচ্ছে, তখন জনগণ নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে যদি একটি ডিলও ছড়ত, আমার বাহিনী সেদিন নিঃশেষ হয়ে যেত। প্রিয় ভাইরা আমার, সেই 1757 সালে যেই ঘটনা জনগণ ঘটিয়েছিল, 15 আগস্ট 24 সালের সেই জনতা উল্টো ভূমিকায় রেখেছে। আলহামদুলিল্লাহ, সেদিন যদি এদেশের জনগণ রাস্তায় নেমে না আসতো, তাহলে আবার পলাশীর বিপর্যয়ে বাংলাদেশে হতে বেশি দিন লাগতো না। সকল আয়োজন হয়ে গিয়েছিল। অনেক এভিডেন্স আমাদের কাছে আছে, কি কি চুক্তি সরকার করেছিল রাষ্ট্রবিরোধী, জনগণের স্বার্থবিরোধী, ইভেন দেশের সার্বভৌমত্ব বিলীন করে দেওয়ার যা যা ঘটিয়েছে, সময় হলো অন্য সময় বলা যাবে। কিন্তু আজকে দাঁড়িয়ে যেটা বলতে চাই, প্রিয় ভাইরা আমার, 15 আগস্টের বিপ্লব একদিনে কি সংগঠিত হয়েছে? 5 আগস্টের বিপ্লব কি একদিনে সংগঠিত হয়েছে? এর পিছনে দীর্ঘ ইতিহাস আছে। 15 বছর এই জালিমের বিরুদ্ধে আমরা বিরোধী পক্ষ যারা ছিলাম, জামাত ইসলামী, বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং গণতন্ত্র কামনা, দেশপ্রেমিক ইসলামী জনতা অপশাসন, দুর্নীতির দুঃশাসন, গণতন্ত্র হত্যার প্রতিবাদ জানিয়েছে, ভোটাধিকারের জন্য লড়াই করেছে, সংগ্রাম করতে গিয়ে জেল কেটেছে, হত্যা, গুম, খুন, রাহাজানি, বন্দী, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু তারা ভয় ভীতির কারণে সংগ্রামের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই। মানুষের মনে এর দীর্ঘ পুঞ্জীভূত ভূতের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল জুলাই আগস্ট মাসে। তবে আমাদের ছাত্র, তরুণ, যুব সমাজকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা সেদিন বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে, দেয়াল লিখেছে, আমাদের বুকে ভরা অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর।
সেদিন আবু সায়েদ রাস্তায় নেমে বুক পেতে দিয়েছিল, দৃশ্য আপনারা দেখেছেন। বুলেটকে ভয় পায় নাই, গ্রেপ্তার, নির্যাতন, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং সেদিনের মুহুর্মুহ গুলি এবং টিয়ার গ্যাসকে তারা উপেক্ষা করে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য জনগণকে সংগঠিত করে রাজপথে ছিল।